আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা সো দ্যাট যুক্ত এবং নট অনলি বাট অলসো যুক্ত কমপ্লেক্সকে কিভাবে কম্পাউন্ড বা সিম্পল করা যায় সেটা সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা এই টপিকসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলস এবং শেষ রুলস এটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনটা মূলত একটু বেশি ব্যবহৃত হয় এবং এগুলো দিয়েই কোশ্চেনটা বেশি তৈরি করা হয়। তো এই ক্ষেত্রে আমরা তিনটার ফরম্যাট একটু খেয়াল রাখতে পারি। রিলেটিভ প্রোনাউন তো আমরা অলরেডি প্রথম ভিডিওতে আলোচনা করেছি কি কি রিলেটিভ প্রোনাউন হয়। তো এই ক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচারের অনুযায়ী কোনো সাবজেক্ট থাকতে পারে বা কোনো মানে প্রথম দিকের একটা ক্লজ থাকতে পারে, তারপরে হচ্ছে একটা হু বা হুইচ থাকে, অক্সিলারি ভার্ব বি ভার্ব থাকে, দেন হচ্ছে অ্যাডজেক্টিভ থাকে। তাহলে আমরা বলতে পারি প্রথম রুলসটা অ্যাডজেক্টিভ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স, মানে সাবঅর্ডিনেট ক্লজে একটা অ্যাডজেক্টিভ। কেন এটা সাবঅর্ডিনেট ক্লজ বলতেছি? কারণ ক্লজ মার্কার হু হুইচ এবং এরপরে ফাইনাইট ভার্ব আছে বি ভার্ব হিসেবে। তো এখানে তারপরে একটা অ্যাডজেক্টিভ আছে, তার মানে এই সাবঅর্ডিনেট ক্লজের অ্যাডজেক্টিভ থাকলে আমরা প্রথম রুলসটা ইউজ করবো। আর সেক্ষেত্রে সিম্পল করার ক্ষেত্রে আমরা ওই অ্যাডজেক্টিভকে নাউনের সাথে সম্পৃক্ত করে দেবো। এই অ্যাডজেক্টিভ আসলে কোনো নাউনকেই বোঝানো হয়েছে, অ্যাডজেক্টিভ নাউনের জন্য আসে, এটা কোন নাউনের জন্য আসছে সেই নাউনকে দিয়ে দিব। দেন বাকি অংশ থাকবে সেটাকে সেম রাখবো। তাহলে প্রথম রুলসটা সলভ হয়ে যাবে। সেকেন্ড রুলসটা হচ্ছে একটা সাবজেক্ট থাকবে যেখানে নাউন বা প্রোনাউন থাকতে পারে, তারপরে হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন হবে যেখানে দ্যাট হুই হুইচ এগুলো থাকতে পারে, তারপরে একটা অক্সিলারি ভার্ব বা বিয়ন প্লাস আইএনজি হতে পারে, অথবা জাস্ট ভার্ব থ্রি হতে পারে, অথবা এই বি ভার্ব ভার্ব ওয়ান আইএনজি অথবা বি ভার্ব ভার্ব থ্রি এটা না থেকে জাস্ট ভার্ব ওয়ানও থাকতে পারে, রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্ব ওয়ান। এরপরে বাকি একটা ক্লজ পুরোপুরি থাকতে পারে। তো এই ক্ষেত্রে সলভ করার ক্ষেত্রে আমরা কিচ্ছু করব না, জাস্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট লিখবো এবং যেই রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা সেটার সাথে আইএনজি যুক্ত করব অথবা ভার্ব থ্রি লিখবো। তারপর বাকি যা যা আছে সব সেম লিখবো। ভার্বের সাথে আইএনজি তখনই লিখবো যখন এই সাবজেক্ট বা এই অবজেক্ট এই কাজটা করে, যদি না করে তাহলে ভার্ব থ্রি লিখবো। আর 3 নম্বর রুলস থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি অ্যাপোজিটিভ বা প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে। অ্যাপোজিটিভ মানে কোনো নাউন সম্পর্কে কোনো তার সম্পর্কে একটা ফ্রেজ বলা। মানে ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন তন্ময় আওয়ার ইংলিশ টিচার। এই তন্ময় কিন্তু একটা নাউন এবং আওয়ার ইংলিশ টিচার হচ্ছে একটা নাউন ফ্রেজ। তো এই আওয়ার ইংলিশ টিচারকে অ্যাপোজিটিভ বলবো। আর প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে যেমন আই উইল মিট হিম ইন দ্য লং রান। ইন দ্য লং রান হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তো এই ধরনের অ্যাপোজিটিভ বা প্রিপোজিশনাল ফ্রেজ সাধারণত রিলেটিভ প্রোনাউন প্লাস বি ভার্বের পরে যদি থাকে তখন আমরা এই 3 নম্বর রুলসটাকে দিয়ে সলভ করব। এটা সিম্পলের ক্ষেত্রে মনে রাখবো যে এখানে নাউন প্লাস অ্যাডজেক্টিভ বা প্রিপোজিশনাল ফ্রেজ এইভাবে বসাবো। এখানে একটা রুলস সিম্পলের ক্ষেত্রে এক্সট্রা দিয়েছে, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। মানে এই সবগুলোর ক্ষেত্রে যদি কোনো নাউন মানে কোনো সেন্টেন্স সঠিক হয়, মানে একটা মানে চিরন্তন সত্যি নিয়ে কিছু বলে, তাহলে একটা নর্মাল সেন্টেন্স যেভাবে বানায় একটা ক্লজের জন্য একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব একটা এক্সটেনশন ঠিক ওইভাবেই রাখবো। এক্সাম্পল দেখি। দ্য পোস্টম্যান ইজ এ ফিগার হু ইজ ফ্যামিলিয়ার। পোস্টম্যান ইজ এ ফিগার, এখানে পোস্টম্যান হচ্ছে সাবজেক্ট, ফাইনাইট ভার্ব ইজ, এ ফিগার হচ্ছে অবজেক্ট, রিলেটিভ প্রোনাউন আছে হু, তারপরে একটা অক্সিলারি ভার্ব আছে ইজ, দেন ফ্যামিলিয়ার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে রিলেটিভ প্রোনাউন যুক্ত অ্যাডজেক্টিভ এই যে প্রথম রুলসটাতে যায়, রিলেটিভ প্রোনাউন বি ভার্ব অ্যাডজেক্টিভ। তাহলে রিলেটিভ প্রোনাউন বি ভার্ব অ্যাডজেক্টিভ। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখব এই অ্যাডজেক্টিভটা কার, সিম্পল করার ক্ষেত্রে আগে সিম্পল করি তারপরে কম্পাউন্ড করতেছি। তাহলে এই ফ্যামিলিয়ার শব্দটা কার? আসলে পোস্টম্যানের না। তাহলে পোস্টম্যানের যেহেতু এটা, তাহলে আমরা বলতে পারি দ্য পোস্টম্যান ইজ এ ফ্যামিলার ফিগার। এই পোস্টম্যানের সাথে ফ্যামিলার অ্যাডজেক্টিভটা যুক্ত করে দিতে পারি অথবা ফিগারের সাথে ফ্যামিলার অ্যাডজেক্টিভটা যুক্ত করে দিতে পারি। তাহলে আমরা বলতে পারি দ্য ফ্যামিলার পোস্টম্যান ইজ এ ফিগার অথবা দ্য পোস্টম্যান ইজ এ ফ্যামিলার ফিগার। তাহলে একটাই সাবজেক্ট থাকলো, একটাই ফাইনাইট ভার্ব থাকলো এবং পুরোটা একই তথ্য এখানে যা যা ছিল পুরো সেন্টেন্সের, যে পোস্টম্যান একটা ফ্যামিলার ফিগার, এই পুরো তথ্যটা এখানে দিয়ে একটা ক্লজের মাধ্যমে দেওয়া হলো।
কম্পাউন্ড করার ক্ষেত্রে খুবই সিম্পল, এই যে দুইটা ক্লজ বার করতে হবে, যেমন দ্য পোস্টম্যান ইজ এ ফিগার, এটা একটা ক্লজ প্রিন্সিপাল, এবং এখানে অ্যান্ড যুক্ত করতে হবে, এবং হি ইজ ফ্যামিলার, এবং সে হচ্ছে ফ্যামিলার। এখানে হি কেন লিখলাম, হি না লিখলেও পারতাম, কারণ দ্য পোস্টম্যানকে আসলে হি বোঝানো হয়েছে, তো সেকেন্ড অবজেক্টটা না লিখলেও পারি। তাহলে কি হবে, দ্য পোস্টম্যান ইজ এ ফিগার অ্যান্ড ইজ ফ্যামিলার, কারেক্ট। এবার আসি দ্বিতীয় উদাহরণটা, আই স এ ম্যান, আমি একটা লোককে দেখেছি, হু ওয়াজ কামিং টুয়ার্ডস মি। তাহলে রিলেটিভ প্রোনাউন বি ভার্ব আইএনজি, এই যে রিলেটিভ প্রোনাউন বি ভার্ব আইএনজি এই রুলসটাতে, এবং এখানে একটা নাউন আছে তার আগে, এ ম্যান। তাহলে এই ক্ষেত্রে আমরা সিম্পল কিভাবে করব, জাস্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট লিখে ভার্বের সাথে আইএনজি রাখবো, রিলেটিভ প্রোনাউন আর অক্সিলারি ভার্বটাকে বাদ দিয়ে দিব। তাহলে আই স এ ম্যান, এই রিলেটিভ প্রোনাউন আর অক্সিলারি এটা বাদ, দেন কামিং টুয়ার্ডস মি, শেষ। কত ইজি না, এটাকে কম্পাউন্ড করা খুবই ইজি। এখানে হু বাদ দিব, অক্সিলারি বাদ দিব, তাহলে আমরা লিখতে পারি অ্যান্ড, এটার পরিবর্তে আই স এ ম্যান অ্যান্ড কামিং টুয়ার্ডস মি, অথবা আপনি ওয়াজটাকে রাখতে পারেন হি ওয়াজ কামিং টুয়ার্ডস মি, আই স এ ম্যান অ্যান্ড হি ওয়াজ কামিং টুয়ার্ডস মি, এই হি দিয়ে আসলে এই ম্যানকে বুঝাইছি, এই জন্য। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখি, রহমান একটা নাউন, হু ইজ এ প্রফেসর অফ কেমিস্ট্রি, এই যে রহমান সম্পর্কে একটা নাউন ফ্রেজ দিয়ে তার পদবী সম্পর্কে বলছে, তাহলে এটা একটা অ্যাপোজিটিভ বলতে পারি। হ্যাঁ, হু ইজ এ প্রফেসর অফ কেমিস্ট্রি। এখন রহমান ইজ নোন টু মি, রহমান সাবজেক্ট, ইজ নোন টু মি এটা একটা ভার্ব, এই রহমানের ভার্ব হচ্ছে ইজ, তাহলে এইটা একটা ক্লজ, রহমান ইজ নোন টু মি। আর হু ইজ এ প্রফেসর এটা আরেকটা ক্লজ, হু হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব। আর হু যেহেতু একটা ক্লজ মার্কারও একই সাথে, তাহলে এটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলতে পারি। তাহলে রহমান হু ইজ এ কেমিস্ট্রি প্রফেসর অফ কেমিস্ট্রি ইজ নোন টু মি, এটাকে যদি আমরা সিম্পল করি, আমরা যেহেতু অ্যাপোজিটিভ আছে, আমরা দেখলাম এখানে নাউনের পরে অ্যাপোজিটিভ বসায় দিব। তাহলে রহমান কমা দিব, এ প্রফেসর অফ কেমিস্ট্রি, ইজ বাদ দিব, কারণ ইজ থাকলে তো ফাইনাইট ভার্ব থাকে, আমাদের শুধু ফাইনাইট ভার্ব ছাড়া যে ক্লজ আছে সেটাকে ফ্রেজ বানাবো, এ প্রফেসর অফ কেমিস্ট্রি শেষ, দেন বাকি যা যা ছিল তাই, ইজ নন টু মি। তাহলে সাবজেক্ট রহমান, ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব, আর এ প্রফেসর অফ কেমিস্ট্রি এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, তার মানে এটা কোনো ক্লজ না, তার মানে পুরো সেন্টেন্সটা এখানে একটাই ক্লজ দাঁড়ালো। আশা করি কিছুটা বুঝাতে পেরেছি। আরো কয়েকটা উদাহরণ দেখতে পারি, যেমন ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ, এটাই স্বাস্থ্য, সেটা সম্পদ। এখন দেখেন, আমরা যে কোনো নাউনকে ইট ইজ দিয়ে লিখতে পারি, এবং রিলেটিভ প্রোনাউন দিয়ে বাকি অংশ লিখতে পারি। তাহলে ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ, শেষ। এবং এটাকে কম্পাউন্ড করার জন্য এই হুইচটাকে অ্যান্ড বসাই দিতে পারি, ইট ইজ হেলথ অ্যান্ড ইজ ওয়েলথ, অথবা ইট ইজ ওয়েলথ, দুইটাই কারেক্ট, যেহেতু দুইটা সাবজেক্ট ইট, একটা ইট না লিখলেও চলে। আর এটা সিম্পল করা খুবই সিম্পল, ইট ইজ শব্দটা এক্সট্রা আসে একটা ক্লজের ক্ষেত্রে, তাহলে ইট ইজ বাদ দিয়ে দিব, আর রিলেটিভ প্রোনাউন অবশ্যই বাদ দিব, তাহলে বাকি থাকলো হেলথ, দেন হচ্ছে ইজ ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ, নাউন, দেন হচ্ছে বাকি অংশ ইজ ওয়েলথ। আর আরেকটা উদাহরণ দেখতে পারি, সোহেল হু রিডস, সোহেল হু রিডস অ্যাট এনআইসি, এনআইসিতে যে সোহেল পড়ে সে হচ্ছে আমার কাছে পরিচিত। এখানে দেখেন রিলেটিভ প্রোনাউনের পরে ভার্ব ওয়ান আছে, এই যে নাউনের পরে রিলেটিভ প্রোনাউন, দেন হচ্ছে ভার্ব ওয়ান আছে। তাহলে এইটাকে আমরা যদি সলভ করি, তাহলে আমরা এই যে 2 নম্বর রুলসে সলভ করব, সাবজেক্ট ভার্ব অবজেক্ট লিখবো, তারপর ভার্বের সাথে আইএনজি রাখবো। তাহলে এখানে সাবজেক্ট আছে সোহেল ইজ নোন টু মি, হ্যাঁ, রিডিং অ্যাট এনআইসি, অথবা সোহেল রিডিং অ্যাট এনআইসি ইজ নোন টু মি। এখানে ব্র্যাকেটের ভিতরে ইজ রিডিং কেন লেখা হয়েছে, কারণ সোহেল রিডস দিয়ে যে কথা, ইজ রিডিং, সোহেল ইজ রিডিং দিয়ে একই কথা বোঝানো হয়। আশা করি রিলেটিভ প্রোনাউনের এই কিভাবে চেঞ্জ করতে হয় এবং ফরম্যাটগুলো কিভাবে সাজাতে হয় সেটা বোঝাতে সক্ষম হয়েছি। এই পর্যন্তই ছিল পুরো রিলেটিভ প্রোনাউনের 10 নম্বর রুলস পর্যন্ত। আশা করি পুরোপুরিভাবে বুঝতে পেরেছেন। এরপরে আমরা উদাহরণ নিয়ে আলোচনা করব। যদি তারপরে কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।